তীব্র লোডশেডিং এর মধ্যে আবারও উধাও গ্যাস। সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা। বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। রাত যত গভীর হচ্ছে লোডশেডিং তত বেড়ে যাচ্ছে। 1 ঘন্টা যদি থাকছে তো 2-3 ঘন্টা থাকবে না। সবচেয়ে কষ্ট হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রে। 1 মাস থেকে একবারে গ্যাস নাই, ম্যাজিক চুলায় রান্না করে খাচ্ছি। 10-12টা বিল্ডিং এ একবার টোটাল গ্যাস নাই। পাম্পের গেটও তো গেছি, লাইনও গ্যাস নাই। সংকটের জন্য অতীতের ভুল নীতিকে দায়ী করলেন প্রতিমন্ত্রী। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার তথ্য গুজব, জানালেন তথ্যমন্ত্রী। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে আর কোনো সুযোগ দেবে না জনগণ, মন্তব্য রিজভীর। ওবায়দুল কাদের সহ 7 আসামির মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত। শেষ হলো যুক্তিতর্ক উপস্থাপন, সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের। সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন। সাভারে 12 দিনের মাথায় আবারও প্রেসার কুকারে শক্তিশালী বোম উদ্ধার। নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট। বরিশালে আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ। সিসিটিভি ও বাসার দরজা ভেঙে সিলেটে স্বামী স্ত্রী ও গৃহকর্মীকে খুন। বারান্দায় রক্ত দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। মরদেহ উদ্ধার, গ্রেফতার 1। এবং একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু 15 সেপ্টেম্বর। 12 নভেম্বর থেকে ক্লাস। ফি বেশি নিলে ব্যবস্থা। দেরি হওয়ায় সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ। তীব্র লোডশেডিং এর সঙ্গে গ্যাস সংকটের নাজেহাল জনজীবন। বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে পানি সরবরাহ ও স্বাভাবিক কার্যক্রম। বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা। এদিকে দেশজুড়ে ফের তীব্র গ্যাস সংকটে বাড়ছে বিড়ম্বনা। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। চুলা না জ্বলায় বাসা বাড়িতে শেষ নেই দুর্ভোগের। তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস। এর মধ্যে গ্যাস সংকট আরও তীব্র, রান্না করতেই হিমশিম দশা। রাজশাহী নগর জুড়ে দিনে বিদ্যুৎ থাকছে না 2 থেকে 4 ঘন্টা, আর গ্রামাঞ্চলে থাকছে না 6 থেকে 8 ঘন্টা। নেসকো বলছে রাজশাহীতে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি 24 মেগাওয়াট, আর 5 উপজেলায় 110 থেকে 115 মেগাওয়াটের বিপরীতে 80 থেকে 85 মেগাওয়াট পাচ্ছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। 5-7 ঘন্টা লোডশেডিং হতেই থাকছে, মানে 1 ঘন্টা যদি থাকছে তো 2-3 ঘন্টা থাকবে না। মানুষ গরমে থাকতে পারছে না, বৈদ্যুতিক পাখা টাখা সব বন্ধ। সবচেয়ে কষ্ট হচ্ছে সন্ধ্যা থেকে রাত্রে, মানে রাত্রে মানুষের ঘুমানো অবস্থা পর্যন্ত। একইভাবে চট্টগ্রাম, বরিশাল, নওগাঁ সহ জেলায় জেলায় বিদ্যুৎ মিলছে চাহিদার তুলনায় প্রায় অর্ধেক। দিনে কিছুটা থাকলেও রাতে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। রাত যত গভীর হচ্ছে লোডশেডিং তত বেড়ে যাচ্ছে। বিদ্যুৎ থাকিচ্ছে না, আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, আবার চলে যাচ্ছে, আবার 2 ঘন্টা নেয়, আবার আসছে। এইভাবে গাড়ি চলবে আমাদের। এদিকে মাসখানেক ধরেই গ্যাস সংকটে ধুঁকছে সারা দেশ। মাঝে কয়েকদিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ফের এলএনজি সরবরাহ কমায় আবারও তীব্র ভোগান্তিতে মানুষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। গ্যাস নিতে গেলে 3-4 ঘন্টা লাগে। এখন খুব খারাপ অবস্থা বর্তমানে, মানে গ্যাসের। সকাল 6টা বাজে গ্যাসের সিরিয়াল ধরছি ভাই, এখন পর্যন্ত সিরিয়াল তৈরি হয়েছে। 229 টাকার গ্যাস ঢুকছে। এই হলো অবস্থা, সারা রাত দিন অবস্থা টাইট গেছে। মহেশখালীতে এলএনজি টার্মিনাল মেরামতের অজুহাত নাকি গ্যাস সংকটের পেছনে অন্য কোনো চক্র জড়িত, সেই প্রশ্নও তুলেছেন গ্যাস সংগ্রহে আসা সাধারণ মানুষ। 9:30 বাজে পাম্পে ঢুকছি, পাম্পের গেটও তো গেছি, লাইনও গ্যাস নাই। গত বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 4 দিন ভালো ছিল, আবার যাতাই। এটা সিন্ডিকেটই চলতেছে, এটা অনেক দিন, এই কয়েক 2-3 মাসটাই একই অবস্থা। গ্যাসের হাহাকারে সংকটে আবাসিক খাত। কলাবাগান, ধানমন্ডি, মিরপুর, লালমাটিয়া, মোহাম্মদপুর সহ রাজধানীর অনেক এলাকার বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। আমাদের এখানে বিগত 10-12টা বিল্ডিং এ একবার টোটাল গ্যাস নাই। 3 দিন হইতে আমরা কোনো গ্যাসও পাই না, খাইতেও পারি না, ভাত খাওয়া তো বন্ধ, না খাওয়ানোর অবস্থা। আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে আশা গ্যাস বিতরণ সংস্থাগুলোর।
নাইম হাসান, সময় সংবাদ। অতীতের ভুল নীতির কারণেই গ্যাস বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় গ্যাস সরবরাহে স্থবিরতা দেখা দিয়েছে। এক্সেলারেট টার্মিনালে এমনিতে 50% ক্যাপাসিটিতে রান করছে ডিউ টু বয়লার ফল্ট, হোয়ারাস আবার সামিট টার্মিনালে বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ, দ্যাট ইজ দ্য প্রবলেম। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলে আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়, এটা আপনারা জানেন, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা আশা করছি বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে। সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার তথ্য গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না। জিয়া পরিবারকে বিপর্যস্ত করতে সব চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকীতে রাজধানীর বনানী কবরস্থানে আসেন বিএনপির নেতাকর্মীরা। সবাইকে নিয়ে প্রয়াত কোকোর কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযোদ্ধা পরিবার বলেই জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার। এ সময় মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মুক্তিযুদ্ধের এই পরিবারকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এমন কোনো কাজ করেননি, কারণ মুক্তিযুদ্ধে তার পরিবারের অবদান নাই। প্রকারান্তরে ৭১কে ছোট করার জন্য, ৭১কে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যুব দিবসের অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার তথ্য গুজব। আওয়ামী লীগের উপর নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে। এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। এ সময় তরুণদের মানব সম্পদে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানান যুব প্রতিমন্ত্রী মানিক মোহাম্মদ ওমর। সময় সংবাদ, ঢাকা। সাভারে আবারও প্রেসার কুকারে শক্তিশালী বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট। সকালে সাধাপুর এলাকা থেকে উদ্ধার করা বোমাটি বিকেলে নিষ্ক্রিয় করা হয়। এর আগে সাভারের শ্যামপুরে একটি ফ্ল্যাটে জঙ্গি কার্যক্রম পরিচালনার অভিযোগে অভিযান চালায় সিটিটিসি। সাভারে আবারও প্রেসার কুকারে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট। সকালে সাধাপুরের ঘোড়া মসজিদের সামনের মাঠে একটি নীল ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ড্রামটি খোলার পর ভেতরে একটি প্রেসার কুকার, দুটি রিমোট কন্ট্রোল দেখতে পান তারা। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রেসার কুকার সদৃশ বস্তুটিকে শক্তিশালী বোমা হিসেবে শনাক্ত করে। উদ্ধার করা বোমাটি বিকেল 3:30টার দিকে নিষ্ক্রিয় করা হয়। বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় কয়েক কিলোমিটার দূরেও। বারবার এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ওই বোম বার করা থিয়া পরে একটা কোরআন শরীফ পাচ্ছি, দুটা ইমোট আছে ওই ড্রাম ভিতর। এখন তো আতঙ্কিত আছি এবং ভবিষ্যতের জন্য আমরা আতঙ্কিত এলাকাবাসী এবং মসজিদে যারা আছে আমরা অত্যন্ত আতঙ্কিত বিষয়ে। আমরা চাই এটা একটা সুস্থ তদন্ত হোক। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সাভারের শ্যামপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে 5টি বোমা নিষ্ক্রিয় এবং বিপুল পরিমাণ গান পাউডার সহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়। বিস্ফোরক জাতীয় দ্রব্য এবং ককটেল সদৃশ কিছু বস্তু সহ আরও অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। এর আগে গত 30 জুলাই একইভাবে আশুলিয়ায় প্রেসার কুকারে বোমা পাওয়ার পর নিষ্ক্রিয় করা হয়। সময় সংবাদ, সাভার। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণ হয়েছে। বেলা 11:15টার দিকে আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে আদালত চত্বরে আতঙ্কের সৃষ্টি হয়, তবে এতে কেউ হতাহত হননি। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি বিস্ফোরিত বস্তুটির ধরন ও উৎস চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, জনমনে আতঙ্ক তৈরি করতে বিস্ফোরণ ঘটিয়েছে পলাতক ফ্যাসিস্ট চক্র।
জুলাই হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। তার আশা, আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব হবে। আবেদন করা হয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত করার। অনেকে অপ্রত্যাশিতভাবে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রাখা এবং পরে তাদেরকে আপ্যায়নের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে। এবার সেই ঘটনার নেপথ্যের তথ্য সামনে এলো প্রসিকিউশনের মাধ্যমে। ট্রাইব্যুনালে দাখিল করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফোনালাপ বিশ্লেষণে স্পষ্ট হয়, ছবি প্রকাশ শুধু ডিবি কার্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ছিল না, এর পেছনে ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনা। হারুন বেদি সরাই দিচ্ছেন, উনি তো খুব অ্যাডামেন্ট, আমরা সরাই নেই, ওই রাখছে ডিএমপিতেই রাখতেছি। উনি বলছিলেন অন্যখানে দিতে, আমি ডিএমপিতেই রেখে দিচ্ছি। একটু নেত্রীও তো বিরক্ত হয়েছে, খাওয়াই ওই ছবি কেন? না না, এ খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিয়েছে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ, ছবিটা নিজের কাছে রেখে দিবা। না না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য। প্রসিকিউশনের তথ্য মতে ওবায়দুল কাদেরের সঙ্গে অন্য এক কথোপকথনে উঠে আসে, সমন্বয়কদের ছবি প্রকাশের পর গোয়েন্দা কর্মকর্তা হারুনের ভূমিকায় শেখ হাসিনা কতটা অসন্তুষ্ট ছিলেন। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে যে ধরনের অকাট্য তথ্য প্রমাণ ও অডিও রেকর্ড উপস্থাপন করা হয়েছে তাতে ওবায়দুল কাদের সহ 7 আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব হবে। ওবায়দুল কাদেরের যে সহযোগী অন্য যে 6 জন, তারাও কিন্তু এরকমই দায়িত্বজ্ঞানহীন, তারা রাজনৈতিক নেতা, তারা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, তাদের ব্যক্তিগত দায় আছে, তাদের সুপিরিয়র কমান্ড দায় আছে। সেই কারণে দুইটি দায়েরই আমরা সর্বোচ্চ শাস্তি তাদেরকে আমরা চেয়েছি। জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,000 গুলি ব্যবহার করা হয়েছে বলেও জানায় প্রসিকিউশন। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। নদীমাতৃক বাংলাদেশে অবহেলায় হারিয়েছিল দেশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য খালবিল। দিনের পর দিন গাছ কাটার নেতিবাচক প্রভাবে প্রকৃতি হয়ে উঠছিল ধূসর আর বিষাক্ত। পরিবেশের সামগ্রিক উন্নয়নে বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম 180 দিনের পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন হয়েছে। এমন তথ্য তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে, সরকারের অবশিষ্ট সময়ে ইশতেহার পূরণে নেওয়া হচ্ছে সময়োপযোগী উদ্যোগ। মুরসালিন হক সুনায়েদের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশের ভেতরে নদী, খাল, বিল শুকিয়ে যাওয়া আর সবুজ হারিয়ে যাওয়া সব মিলে পরিবেশগত সমস্যা সমাধানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ইশতেহারে 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন এবং 25 কোটি বৃক্ষরোপণের কথা জানায় বিএনপি। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর শুরু হয় প্রতিশ্রুতি বাস্তবায়ন, নেওয়া হয় 180 দিনের পরিকল্পনা। এই সময়ে 1200 কিলোমিটার খাল খনন এবং 3.5 কোটি গাছের চারা রোপণে যে উদ্যোগ নেওয়া হয়েছিল নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। আগামী 15-20 দিনের ভিতরে আমরা 3.5 কোটি বৃক্ষরোপণ শেষ করা, আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা সেগুলা ম্যাক্সিমামটাই ফুলফিল করেছি। 1200 কিলোমিটার খাল খনন কর্মসূচি ইতিমধ্যে সমাপ্ত করেছি। মন্ত্রীরা জানান, সরকারের প্রতিশ্রুতি পূরণে ইতিমধ্যেই খাল খননের জন্য নেওয়া হয়েছে নতুন প্রকল্প আর বৃক্ষরোপণের জন্য আসছে নতুন নীতিমালা ও সরকারি উদ্যোগ। আমাদের নতুনভাবে যে প্রকল্প হাতে নেওয়া দরকার সে প্রকল্পটি আমরা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে শেষ করেছি। একটাকে যাবে, আমরাও চারা দেব, আমাদের বন অধিদপ্তরও চারা দিবে, বাট বিক্রি করবে কম পয়সায়। বিশেষজ্ঞরা বলছেন, খনন করা খাল পুনঃদখল ঠেকানোর পাশাপাশি রোপণ করা গাছ সংরক্ষণে মনোযোগী হতে হবে সরকারকে। এই ধরনের খাল খনন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফেরত আসার পরে যাতে এটা পুনঃদখল না হয়ে যায় অতীতের মতো। গাছ রক্ষণাবেক্ষণ সংরক্ষণের জন্য বিজ্ঞানভিত্তিক এবং টেকনোলজি বেসড একটা জাগরণ দরকার রয়েছে। পরিবেশ রক্ষা করে পরিচ্ছন্ন দেশ গড়তে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও সরকারকে এগিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের।
জলাশয় এবং পানি প্রবাহের দখল দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিবেশ রক্ষায় বনায়নের প্রয়োজনীয়তা ঠাঁই পেয়েছিল সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে। এসব ইস্যুতে সরকারের প্রথম 180 দিনের কর্মসূচি আগামী 4.5 বছরে অবশিষ্ট প্রতিশ্রুতি পূরণের কার্যক্রম কতটা বেগবান করবে সেটি দেখার অপেক্ষা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে দম্পতি ও তাদের গৃহপরিচারিকার মরদেহ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মিতালী আবাসিক এলাকার একটি ভবনে দ্বিতীয় তলায় থাকতেন আব্দুস সাত্তার সুরাইয়া দম্পতি। তাদের সঙ্গে থাকতেন এক গৃহকর্মী। সকালে ভবন মালিক সাত্তারের ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকির পরও কারো সাড়া না পেয়ে প্রতিবেশীদের জানান এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ড্রয়িং রুম থেকে উদ্ধার করা হয় বৃদ্ধ সাত্তারের ক্ষতবিক্ষত মরদেহ। আরেকটি কক্ষ থেকে উদ্ধার করা হয় সাত্তারের স্ত্রী সুরাইয়া ও গৃহপরিচারিকা তাহমিনার নিথর দেহ। আলমারি ও লকার দেখা যায় ভাঙা ও তছনছ অবস্থায়। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটক বাবুল। নিহত গৃহকর্মীর সঙ্গে তার সম্পর্ক ছিল বলে জানা গেছে। সন্ধ্যার সময় আরও থাকছে। দেখা মিলল বিরল মহাজাগতিক দৃশ্যের। পশ্চিম আইসল্যান্ডের আকাশে পূর্ণ সূর্যগ্রহণ দেখতে বহু মানুষের সমাগম। অপেক্ষায় ইউরোপের বিভিন্ন দেশ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। তারা তলিয়ে যাওয়ার সময় বিষয়টি অন্যদের নজরে আসে। তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে নগরীর এভার কেয়ার হাসপাতালে পাঠানো হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই দিন দুপুরে নেত্রকোনার কলমাকান্দার আলাদা স্থানে বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হয় 2 শিশুর। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 12 নভেম্বর আর ভর্তি আবেদন শুরু হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে। এবারও ভর্তি ফি সর্বোচ্চ 8,000 টাকা নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড। কোনো কলেজ অতিরিক্ত ফি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বোর্ডের। এদিকে দেরিতে ক্লাস শুরু হওয়ায় সিলেবাস নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ সংশ্লিষ্টদের। নূরে আলমের রিপোর্ট। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে 11,38,877 জন শিক্ষার্থী। এর বিপরীতে সরকারি এবং বেসরকারি কলেজে আসন আছে 25 লাখের মতো। এরই মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা বোর্ড। প্রথম পর্যায়ে আবেদন 15 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে 10 অক্টোবর। দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে 15 অক্টোবর আর ফল প্রকাশ 19 অক্টোবর। তৃতীয় পর্যায়ে আবেদন 23 অক্টোবর আর ফল প্রকাশ হবে 26 অক্টোবর। 10 নভেম্বরের মধ্যে শেষ হবে ভর্তি কার্যক্রম। ফলাফলটা যেহেতু 20 দিন পিছিয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে ভর্তি শিডিউলটাকেও টেনে পিছনে নিতেই হচ্ছে। একাদশ শ্রেণীতে রাজধানীর কলেজগুলোর জন্য সর্বোচ্চ 8,000 টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর বাদে অন্য শহরগুলোতে বাংলা মাধ্যমে 5,000 টাকা ও ইংরেজি ভাষণে 6,000 টাকা। আর জেলা পর্যায়ে সর্বোচ্চ বাংলা মাধ্যমে 3,000 এবং ইংরেজি ভাষণে 4,000 টাকা নেওয়া যাবে। সরকার নির্ধারিত ফিকে অবজ্ঞা করে নিজেদের মতো ফি নেয়, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি হয়ে উঠেছে। শিক্ষা গবেষকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার এসএসসির ফলাফল প্রকাশে দেরি হয়েছে। ফলে একাদশের ক্লাসও শুরু হচ্ছে দেরিতে। তাই সিলেবাস যাতে নির্দিষ্ট সময়ে শেষ করা যায় সেজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। একাদশ এবং দ্বাদশ মিলে যে শিক্ষা কারিকুলাম তৈরি করা আছে, এই কারিকুলামের জন্য একটা নির্ধারিত সময় বরাদ্দ থাকে। এই বরাদ্দটা যদি না দেওয়া হয় তাহলে কারিকুলামটা আসলে পুরোপুরি হবে না, মানে ওই ইমপ্লিমেন্ট করা যাবে না। আসন সংকট না থাকলেও মানসম্মত কলেজের আসন কম থাকায় জিপিএ 5 প্রাপ্ত অনেক শিক্ষার্থী পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। একাদশ শ্রেণীর ভর্তিতে প্রতি বছরই ফি নির্ধারণ করলেও বেশিরভাগ নামী কলেজই সেই নির্দেশনা মানে না। শিক্ষা সংশ্লিষ্টতা বলছেন, অতিরিক্ত ফি নেওয়া ঠেকাতে হলে ভর্তির সময়ে নিয়মিতভাবে প্রতিষ্ঠানগুলোতে নজরদারি করতে হবে শিক্ষা বোর্ডকে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়।
বর্তমান ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলা ও চলতি মূলধন অর্থায়নের জন্য পুঁজিবাজার থেকে সর্বোচ্চ ১,৫০০ কোটি টাকা সংগ্রহে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট ও ওয়ান ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় আইপিও এর পাশাপাশি প্রাইভেট ইকুইটি, প্রেফারেন্স শেয়ার, কর্পোরেট বন্ড, সুকুক সহ বিভিন্ন অনুমোদিত পদ্ধতি বিবেচনায় রয়েছে। অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট পিএলসি-কে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে সিটি গ্রুপ। আর প্রস্তাবিত লেনদেনের সঙ্গে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিতে ওয়ান ব্যাংক পিএলসি কাজ করবে ব্যাংকিং পার্টনার ও ব্যাংকার টু দ্য ইস্যু হিসেবে। গুলশানে সিটি গ্রুপের কর্পোরেট কার্যালয়ে এ বিষয়ে চুক্তি সই হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চলমান সংকটে পুঁজিবাজার সিটি গ্রুপের জন্য সহায়ক হতে পারে বলে আশা প্রকাশ করেন সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান। আমরা যদি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেটটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই বাংলাদেশে আসলে উদ্যোক্তারা আপনার বেশি অংশে আসলে কমার্শিয়াল ব্যাংকগুলোর উপর ডিপেন্ডেন্ট। এর আমি মনে করি এর প্রধান একটা কারণ হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটে একটা আস্থার অভাব ছিল। আমরাও এর ব্যতিক্রম ছিলাম না আসলে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এই ক্যাপিটাল মার্কেটটাকে আরও চাঙ্গা করার জন্য উনি অনেক পদক্ষেপ নিয়েছেন এবং আমরা আশা করি যে এই ক্যাপিটাল মার্কেটের আরও চাঙ্গা হবে এবং আমরা যে আমাদের চলমান যে সংকটটা আছে আমরা মনে করি যে ক্যাপিটাল মার্কেট আমাদের জন্য একটা সলিউশন হতে পারে। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। পশ্চিম আইসল্যান্ডে দেখা গেছে বিরল পূর্ণ সূর্যগ্রহণ। মহাজাগতিক এ দৃশ্য দেখতে জড়ো হন বহু মানুষ। প্রায় 290 থেকে 300 কিলোমিটার প্রশস্ত পূর্ণগ্রহণের পথ ধরে উত্তর স্পেনের ওপর দিয়েও অতিক্রম করেছে সূর্যগ্রহণটি। 1999 সালের পর এবারই প্রথম ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ মিলছে। বিশ্বজুড়ে প্রায় 98 কোটি মানুষ সূর্যের আংশিক বা পূর্ণগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন। বিরল এই মহাজাগতিক ঘটনা উপভোগ করতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে জড়ো হয়েছেন অসংখ্য মানুষ। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অজিতের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজ। স্বাগতিকদের পেস আর বাউন্সি কন্ডিশনে হার জিত ছাপিয়ে ম্যাচটা 5 দিনে নেয়ার লক্ষ্য বাংলাদেশের। ফুল ফিট হওয়ায় একাদশে ফিরছেন লিটন দাস। অন্যদিকে মূল ক্রিকেটারদের পাশাপাশি 5 পেসার নিয়ে একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার ভোর 6:30টায়। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। হাসি মুখে দুই অধিনায়কের ট্রফি নিয়ে ফটো সেশন। ডারউইন টেস্টের আগের দিন ফুরফুরে মেজাজে প্যাট কামিন্স ও নাজমুল হোসেন শান্ত। শক্তিমত্তায় দুই দলের অবস্থান দুই দিকে। আইসিসি টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বরে থাকা দলটার বিপক্ষে যে তাদের কন্ডিশনে কঠিন পরীক্ষা দিতে হবে তা জানা আছে শান্তর। মারারা স্টেডিয়ামের মূল মাঠে গা গরম শেষে স্কিল ট্রেনিংয়ে নামেন সিমন্স বাহিনী। উইকেট নিয়ে আলোচনা হয়েছে অনেক। গ্রাসি উইকেটে দায়িত্বটা থাকবে বোলারদের, তবে ব্যাটসম্যানদের খেলতে হবে লম্বা ইনিংস। সেই গুরুত্বই দিলেন টাইগার অধিনায়ক। নর্মালি অবশ্যই উইকেটে ঘাস আছে, বাট আমার মনে হয় উইকেটটা ভালো হবে। বোলিং এবং ব্যাটিং দুই দিকেই সাহায্য থাকবে, বাট আমার মনে হয় বোলাররা হয়তো একটু বেশি বেনিফিট পেতে পারে। অজিদের মাটিতে টেস্ট খেলার সুযোগ হয় কালে ভাদ্রে। শান্ত লাকি অধিনায়ক সেই সুযোগটা পেয়েছেন। একই সঙ্গে সিরিজটা স্মরণীয় করে রাখতে মুখিয়ে দল। সবাই উজ্জীবিত, ভালো ক্রিকেট খেলতে। কঠিন প্রতিদ্বন্দ্বিতা হলেও ম্যাচটা নিয়ে যেতে চান ৫ম দিনে। 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই। প্রথম টেস্টের আগে নির্ভর অজিরা অনুশীলনটাও রেখেছে হাসি খুশি প্রেস কনফারেন্সে কামিন্স জানিয়ে দিলেন একাদশটা। তবে বাংলাদেশ নিয়ে প্রশ্নে সতর্ক উত্তর, হালকাভাবে নয় বরং শক্ত প্রতিপক্ষ মানছেন টাইগারদের। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দারুণ ক্রিকেট খেলছে, তারা শক্তিশালী প্রতিপক্ষ। ম্যাচটা এত সহজ হবে না। বাংলাদেশ নিয়মিত অস্ট্রেলিয়া সফর করুক, সেটা আমরাও চাই। ভিন্ন দেশের বিপক্ষে খেললে অভিজ্ঞতাও হবে। উইকেটে পেসাররা সুবিধা পাবে, দারুণ লড়াই হবে আশা করি। ডারউইনে 23 বছর আগের স্মৃতি নতুন করে লিখতে চান টাইগাররা। শেষ হচ্ছে 23 বছরের অপেক্ষা। ডারউইনে মাঠে নামার অপেক্ষায় টিম টাইগার্স। আইসিসি র্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থান বলে দেয় লড়াইটা হতে যাচ্ছে
অসম। তবে সাম্প্রতিক পারফরমেন্স বাংলাদেশকে আত্মবিশ্বাস দিচ্ছে, শান্ত তাই আশাবাদী কঠিন একটা লড়াই উপহার দিতে। ডারউইনের মারারা স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তীব্র লোডশেডিং এর মধ্যেই আবারও উধাও গ্যাস। সিএনজি স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, অনেক বাসায় জ্বলছে না চুলা। সংকটের জন্য অতীতের ভুল নীতিকে দায়ী করলেন প্রতিমন্ত্রী। ওবায়দুল কাদের সহ 7 আসামির মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত। শেষ হলো যুক্তিতর্ক উপস্থাপন, সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের। সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন। সাভারে 13 দিনের মাথায় আবারও প্রেসার কুকারে শক্তিশালী বোমা উদ্ধার। নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট। বরিশালে আদালতের প্রধান ফটকে বিস্ফোরণে আতঙ্ক। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপথের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপথের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।